আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি, যে গল্পটি কোনো নাটক বা সিনেমার নয়। এটা আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তো চলো, কি ঘটেছিল আমার জীবনে সে গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রিয় বন্ধুরা, আমি গ্রামে হেসে খেলে মাটি, গাছপালা, ঝাউ জঙ্গল এসবের মধ্যে বেড়ে ওঠা একটা মেয়ে। আমাদের পরিবার তেমন কোনো আর্থিক অবস্থান ছিল না। দিন আনতাম দিন খেতাম। আমার বাবা একজন কৃষক মানুষ ছিল। সে যাই হোক, তারপরও উনি আমাকে ওনার সাধ্য অনুযায়ী লেখাপড়া করাইছে। তো এভাবে আমি মাত্র ম্যাট্রিক পাস করছি। করার পরে আমি 3 মাস পর যখন আমার রেজাল্ট আসলো, আসার পরে আমি আবারও ভর্তি হলাম। আমার বাবা আমাকে খুব মেহনত করে ভর্তি করাইছে। যখন আমি কলেজে চলে গেলাম, কলেজে ওঠার পরে যখন আমি কলেজে গেলাম, ঠিক ওখানেই 1 সপ্তাহ ভালোভাবে কলেজে যাওয়া আসা করেছি। তারপর থেকে একটা ছেলে আমার পিছু লাগে। তো আমি খুবই ভয় পেতাম। আসলে ওই ছেলে আর কেউ ছিল না, ছিল হচ্ছে চেয়ারম্যানের ছেলে। আমি তেমন কাউকে চিনতাম না, কারণ আমি চুপচাপ করে স্কুলে যেতাম আসতাম, তেমন কারোর সাথে মিশতাম না। হয়তো হাতে গোনা 2-4টা মেয়ের সঙ্গে মিশতাম বলতে এটা ওটা জিজ্ঞাসা করতে হতো, পড়া নিয়ে একটু ডিসকাস করতে হতো, এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম। তেমন কারোর সাথেই কথা বলতাম না। আর আমি প্রাইভেট পড়তাম একজন মহিলার কাছে, কোনো পুরুষ মানুষের কাছে না। ওনাকে হচ্ছে আমার বাবাই কথা বলে দিয়েছিল, সেই পড়াতো। যাই হোক, কলেজে গেলাম। যাওয়ার পরে 1 সপ্তাহ মোটামুটি খুব ভালোভাবেই আমি সব কিছু বোঝার চেষ্টা করলাম, যাতে আমার কোনো সমস্যা না হয়। সবই এখানে অপরিচিত। জাস্ট আমাদের স্কুল থেকে কয়েকজন এসেছে মাত্র। ওদের বাহিরে সবই ছিল অপরিচিত, অজানা অচেনা। তো পরিচিত তো আর সবাই হয় না, সবই অজানা হয়, সবকে জানতে হয়। এখন আমার ওই জানাজানির লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল, আমার বাবা একজন কৃষক, সে অনেক পরিশ্রম করে আমাকে লেখাপড়া করায়। আমাকে আমার লেখাপড়ায় সর্বোচ্চ মার্কস আনতে হবে, এটাই ছিল আমার মূল লক্ষ্য। তো ওই ছেলেটা প্রায় মানে কলেজে যখন ঢুকতাম রাস্তায় দাঁড়ায় থাকতো, বলতো বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতো, কি সুন্দরী, ভালোই তো লাগছে। তো আমি শুনেও না শোনার ভান করে চলে যেতাম। তারপর আবার বলতো যে ও সুন্দর বেশি তাই দেমাগও বেশি, এটাও শুনে না শোনার ভান করে যেতাম। এভাবেই আমি 1 সপ্তাহ পর থেকে হ্যারাসমেন্টের শিকার হতেই থাকি, কন্টিনিউ। তো বাবাকে বলতাম না, বিষয়টা খুব সহজে বলিনি, কারণ উনি একজন কৃষক, উনি কাজকাম নিয়ে ব্যস্ত থাকেন। তার উপরে সংসারের অনেক টেনশন তার মাথার উপরে। তাকে যদি আমি আবার নতুন করে এই কথাটা জানাই, সে আমাকে নিয়ে টেনশন করে হয়তো বা ভেঙে পড়বে, অসুস্থ হবে। আমার এরকম কিছু মনে হচ্ছিলো, তাই আমি বাবাকে জানাইনি। আর ভেবেছিলাম যে আমি একাই এটা মানে শেষ করতে পারবো, শেষ দেখতে পারবো, কিন্তু বিষয়টা ওখানেই থেমেছিল না। পরে আমাদের স্কুল থেকে আমরা যে কয়েকজন এসেছিলাম, ওদের সাথে আমি বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করার পরে ওরা দেখে যে উনি চেয়ারম্যানের ছেলে। হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে, তো সেখানে তো আর কিছু বলারই থাকে না। বলার থাকে না কেন বললাম, একজন চেয়ারম্যান সাহেবের ছেলে। হ্যাঁ, তার তো মানে অত্যন্ত নম্র, ভদ্র, চরিত্রবান ছেলে হওয়ার কথা। সে এরকম লাফারবাই কাজ করে। আসলে এইটাই শুনে আমি শক হয়ে গেলাম। সে যাই হোক, তারপর থেকে ও হচ্ছে আমার রাস্তা আটকাতো, আমাকে এটা ওটা বলতো। আমিও হচ্ছে আমার স্কুল থেকে আসা ওদের সঙ্গেই বিষয়টা শেয়ার করে আমি ওদের একসঙ্গে ঢোকা শুরু করলাম। পরে আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি। করার পরে যাই হোক, ও বেশ কিছুদিন চুপচাপ করেছিল, কথা বলে নেই। ওরকম আসতেছি, ওরা আমার পিছনে আসতেছে। তো ওই দিনও বলতেছে, মালটা তো সেই, যদি একটু পেতাম। তো আমি ঠাস করে কাছে যেয়ে একটা থাপ্পড় দিয়েছি। প্রতিদিন আমাকে দেখলে কেন তুমি এই ধরনের কথা বলো? তোমার কি মা বোন নেই? কিসের মাল বলো? তারপরে সুন্দর বেশি তাই দেমাগ বেশি, সুন্দরী। আমার তো একটা নাম আছে, আমার নামটা তো তোমরা জানো।
আর যদি না জেনে থাকো অবশ্যই জিজ্ঞাসা করবে এসব কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো তুমি। ফার্দার যদি তুমি এই ধরনের আচরণ করো আমি অবশ্যই তোমার বাবা মার কাছে কমপ্লেন করবো, আর সেখানে কমপ্লেন করে যদি কোনো কাজ না হয় অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নিব। তো আমি আগায় আসার পরে আমার যারা সার্কিট ছিল ওরাও আসলো, আসার পরে এটা নিয়ে বেশ হাঙ্গামা হলো সবার মধ্যেই। তো ও চুপ করেছিল আর আমাকে বললো তোকে দেখে নেব। আমি বললাম তুমি কি দেখবে, সেই তো দেখছো, আর কি দেখবে, আমার বোঝা হয়ে গেছে, আমি তোমাকে দেখে নেব। যদি ফার্দার তুমি আমার রাস্তা আটকাও বা কোনো রকম কোনো বাজে ইঙ্গিতপূর্ণ ব্যবহার করো আমি তোমাকে ছাড়বো না। এই বলে ঘটনা সেই দিনই ওখানেই মিটকোট করলাম। করার পরে ওর সাথে আরও কয়েকটা লাফাঙ্গা টাফাঙ্গা ছিল। তো ওরা তো অনেক মানে তেজ দেখাচ্ছে, এ করবে সে করবে, বললাম যা পারিস করে নিস। এই বলে প্রায় 1 সপ্তাহ আমি খুব ভালোভাবে যাওয়া আসা করলাম, লেখাপড়া করতে থাকলাম, কোনো সমস্যা নেই। তো লাস্ট দিন বাবাকে বললাম যে শরীরের জ্বর, বাবাকে বললাম 2 দিন রেস্ট নাও, তোমার যাওয়ার দরকার নেই কাজে, সেই তো খাটতেছে আর কত করবা। বাবা আমাকে বললো যে মারে একটা দিন যদি বসে থাকি, একটা দিনে 300-400 টাকা যাই আসে, সেটা দিয়েই তো সংসারটা চলে, তো যদি বসে থাকি কোত্থেকে আসবে বল টাকা। তো আমি বাবাকে বললাম বাবা যদি বেশি অসুস্থ হয়ে যাও তো ডাক্তারের কাছে গেলে কয়েক হাজার টাকা যাবে, সেটা বুঝে নিও। তো বাবা একটা সময় বললো ঠিক আছে চল, আজকে আর যাই না, আজকে তোর সাথে যাব, তোর কলেজে যাব, একটু ঘুরে ঘুরে দেখব। তো বললাম ঠিক আছে চলো, অসুস্থ শরীর নিয়ে বাড়িতে শুয়ে থাকার কথা, তুমি যেহেতু থাকবে না তো চলো। বললো হ্যাঁ চল। তো বাবা গেল আমার সাথে, আমরা খুব সুন্দর আগে ভাগে বের হয়ে গেলাম। বাবা পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখলো, দেখে বাবা চলে এসেছে। শরীর খুব খারাপ ছিল, বাবা চলে এসেছে। আমি বললাম তুমি চলে যাও, আমাকে আবার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, অনেক দেরি হবে, তাড়াতাড়ি হলে না হয় আমি তোমার সঙ্গে যেতে পারতাম, তুমি চলে যাও। তো বাবা চলে এসেছে আর আমি ক্লাসে ঢুকে গেলাম। সেই দিনও দেখলাম ওই লাফাঙ্গাটা ওখানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে আমার উপর অনেক রাগ, আমাকে খেয়ে ফেলবে, এই ধরনের একটা পরিস্থিতি। তো যাকে আমাদের কলেজ ছুটি হয়ে গেছে, হওয়ার পর আমি বের হয়েছি, সবাই মোটামুটি যাচ্ছে। তো রাস্তায় বের হয়েছি, অনেক ঝড় উঠছে, আকাশ গুড়মুড় গুড়মুড় করে ডাকতেছে। হ্যাঁ, এমন সময় এত জোরে বাতাস আর বৃষ্টি আসলো, আমি হেঁটেই যাচ্ছি। সড়কের রাস্তা চারিদিকে একটু পরপর একটু ঝোপ আছে, বাঁশের ঝাড় আছে, হ্যাঁ মানে সব আড়াগাড়া দিয়ে ভরা। তো যার যার মতো তারা বাড়িতে চলে গেছে, সবার বাড়ি আগে আগে পড়ে, আমার বাড়ি সবার লাস্টে পড়ে, এই ধরনের। তো আসতেছি, ওই হঠাৎ করে চেয়ারম্যানের ছেলে পিছন থেকে এসে 2-3 জন আমার মুখ টুক সব কিছু মানে চাইপে ধরে, হাত পা ধরে আমাকে ওখান থেকে তুলে নিয়ে গেল। ও যেহেতু ওর কাছে গাড়ি ছিল, ও আমাকে তুলে নিয়ে মানে কোথায় যে গেল, মুখটা চেপে ধরেছে, ধরে একদম অন্ধকার অন্ধকার লাগছে, ওখান থেকে বেশ কিছুটা দূরে গেছে। হ্যাঁ, একটা গোডাউনের মধ্যে নিয়ে গেছে, গোডাউনের মধ্যে নিয়ে যে ওরা দলবদ্ধভাবেই আমাকে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর আমাকে ওদের গোডাউনের মধ্যে এমন একটা সিস্টেম করা, ওখানে খাট পালং সবই আছে, সম্ভবত এই নোংরামিগুলো ও সবসময়ই করে, মানে ওর আচরণে বোঝা গেল। তো যাই হোক ওখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাকে বসায় মানে আমার হাত দুটো পিছন থেকে বাইন্ধে রাখছে, আর মুখের মধ্যে তো টাওয়াল একটা ঢুকাই দিয়েই রাখছে। তো শব্দ তো করতে পারি না, শুধু পা দিয়ে ছটপট ছটপট করছে, তো পা দুইটাও বাইরে বলতেছে যত ছটপট করবি তত তোর আজাব বাড়বে, তুই টেনশন করিস না। তো খুব ভয় পেলাম আমি, অনেক ভয় লাগছিল আমার। তারপরে হাতের বাঁধনটা খুলে দিল, পায়ের বাঁধনটা আছে, দেওয়ার পরে বলতেছে ওঠো। ওইটা আমাকে নিয়ে যেয়ে খাটের উপরে শোয়াই দিল, দিয়ে আমাকে বলতেছে আমাকে কীভাবে বেজ্জতি করছিস, আজকে তোকে যেভাবে বেজ্জতি করব সারা পৃথিবীতে মুখ দেখাতে পারবি না তুই। আমি ছটপট করতেছি, প্লিজ
হাত দুইটা খুলে দিছে, মুখ থেকে আমি নিজেই রুমালটা বের করে ফেলে দিলাম, বললাম প্লিজ আমার সাথে এটা করো না, দেখো আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই। বলতেছে এখানে যত চিৎকার করবি কেউ শুনতে পাবে না, এখানে কেউই নেই, আর এই ওয়ালের বাহিরে তোর কথা যাবে না। এই বলে ক্ষুধার্ত কোনো পশুর মতো আমার উপরে ঝাঁপায় পড়লো, মানে সব কিছু টেনে টেনে ছিঁড়ে ফেললো, ফেলে শুধু আমার শরীরটার মধ্যে স্ট্রেস দিয়ে দিয়েছে, দাগ এমনভাবে হায়নার মতো, মানে শুধু কামড়িয়েছে, ওরা তছনছ করে দিয়েছে আমার দেহটাকে। দেওয়ার পর ওর সাথে যারা ছিল ওদেরকে বললো ওকে এবার সুন্দর করে নিয়ে যে ওর বাড়ির সামনে নয়, ওদের বাজারের মোড়ের সামনে ফালাই দিয়ে আসবি। হ্যাঁ, তাই দিল। দেওয়ার পর আমি ওইভাবেই পড়ে রইলাম। জামা কাপড় আছে না নাই শরীরে, এই অবস্থা, সবই ছেঁড়া ছেঁড়া। ও আমাকে তছনছ করে সব কিছু লুটে নিল। নেওয়ার পর বাজারের মানুষ তো ভাঙা চুরে আসছে, এসে দেখে যে আমি। তারপর ওরা তুলে টুলে আমাকে প্রথমে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন এই অবস্থা দেখে আমার বাবা তো একটা চিৎকার দিচ্ছে, দিয়ে ওখানে বাবা বেহুশ হয়ে গেছে। তো গ্রামের মানুষ বললো হাসপাতালে নেওয়া উচিত, আমাকে হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সেখানে পুলিশ আসছে, আসার পরে এই ঘটনা শুনছে। শুনে পুলিশ তো তেমন কোনো পদক্ষেপ নেয় নাই। পরে আমাদের এলাকায় কিছু লেখক ছিল, ওনারা খুব ভালো মানুষ ছিল, ওনারা খবরটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাইছে। তারপরে ওই ছেলেকে গ্রেফতার করা হয়। যারা যারা ছিল সবাইকেই গ্রেফতার করা হয়। হওয়ার পর ওদের ফাঁসির সাজা শুনানি হয় ওদেরকে। ওর বাবা ঠেকাতে পারেনি। ওর বাবা আমাদের বাড়িতে অনেক আসছে, হাতে পায়ে ধরছে, এই সেই করছে। কিন্তু ওর মা খুব ভালো মানুষ ছিল। বলছে যে সন্তান আমি পেটে ধরেছি সে তো তার মা জাতিকেই অসম্মান করে দিয়েছে, কলঙ্কিত করে দিয়েছে, ওই সন্তানের মুখ আমিও আর দেখতে চাই না। ওনার মা খুব ভালো ছিলেন। তো শেষ পর্যন্ত ওই ছেলেটার ফাঁসি হয়, আর সাথে ওরা থাকার জন্য ওদের যাবজ্জীবন হয়ে যায়। এই ছিল আমার জীবনের একটা ঘটে যাওয়া কালো অধ্যায়। সেখান থেকে আমাদের বাড়ির, মনে করো যে আমার স্কুল কলেজ সবাই খেপে গেছিলো, ওর বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে কোনো অপশানই ছিল না। তো গল্পটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম জানো? আমার জীবনে যা ঘটেছে সেটা আমি ফেরত পাবো না, যাতে তোমাদের জীবনে এরকম কিছু না ঘটে, তাই শেয়ার করলাম। দেখো, একটা জোয়ান মেয়ে বা ছোট্ট থেকে শিশু যে শৈশবকাল থেকে তার প্রাপ্ত বয়স পর্যন্ত একটা মেয়েকে আমি মনে করি গার্জিয়ান সহকারেই স্কুল কলেজে যাতায়াত করা, গার্জিয়ান দিয়ে আসবে, গার্জিয়ান নিয়ে আসবে, তাহলে হয়তো বা সেফটি নিশ্চিত থাকতে পারে। এই জন্যই শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।